কাজ করে বাড়ির মেইন দরজা খুলে ভেতরে প্রবেশ করে। চারপাশ তাকিয়ে ওপরে চলে যায়। রুমে ঢুকে দেখে পুরো রুম জুড়ে অন্ধকার আচ্ছন্ন। জাঙ্কুকের কপাল কিঞ্চিত কুঁচকে যায়। লাইট অফ করেছে ভালো কথা, তারপরে এইভাবে ডিম লাইট অফ করে রেখেছে কেন? এই মেয়ে কি অন্ধকারে ভয় পায় না নাকি? জাঙ্কুক নিজের হাতের ফোন লাইট অন করে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালাতেই দেখতে পায় তে বিছানায় মতে বসে রয়েছে। তেকে দেখতে পেয়ে জাঙ্কুকের নিজের বুকের উপর থেকে যেন একটা পাথর নেমে গেল। কিন্তু এই মেয়ে লাইট অফ করে এভাবে পাগলের মতো বসে আছে কেন? জাঙ্কুক নিজের গলা গম্ভীর করে। তুমি অন্ধকারে ভয় পাও না? না। সাহসী মেয়ে, বাহ। আমি একজন ফিমেল স্টাফকে বলে গিয়েছিলাম খাবার দিয়ে যেতে, ও খাবার দিয়ে গেছে? খেয়েছিলে? এমন মৌনতা জাঙ্কুকের বিরক্তি লাগছে। এরপরেও নিজের রাগকে কন্ট্রোল করে বলে, মাথা ব্যথা কমেছে এখন? এই মেয়ে এইভাবে করছো কেন তখন থেকে? মুখে কথা নেই, অন্য সময় তো বক বক করে সবার মাথা খেয়ে ফেলো, আর এখন এত মৌন কেন শুনি? কি বলবো যেখানে আমি নিজেই কিছু বুঝতে পারছি না। সত্যি বলতে আপনার এত সুন্দর কেয়ার, এরপর হাজবেন্ড যে একটা ভাব, সেটা সত্যি নিতে পারছি না। সত্যি বলতে বলেন তো কি হয়েছে আপনার? আপনি বিয়ে মানে না অথচ বউ মানেন। এখন কি বিয়েও মানতে শুরু করেছেন নাকি বউয়ের সাথে সাথে? আপনি বিয়ের পরের দিনের সকালের কথা নিশ্চয়ই ভুলে যাননি। আর সবচেয়ে বড় কথা, আপনি আমায় ঘৃণা করেন। হঠাৎ এই বদল ঠিক আমি নিতে পারছি না স্যার। ডোন্ট কল মি স্যার ইডিয়েট। আর রইল বাকি মানা না মানা নিয়ে, তাহলে সত্যি বলবো তো, আমি যদি সত্যি তোমাকে মন থেকে মেনে নিতাম, তাহলে এই জীবন জাঙ্কুকের ভালোবাসা নামক অত্যাচার তোমার শরীরের ওপর থাকতো, আর তোমার চিৎকার পুরো রুম জুড়ে বিরাজ করতো। মেনে নেওয়া, ভালোবাসা এইসব আমার ধারে কাছেও আসে না। আমি শুধু জানি তোমাকে আমার চাই, আর তুমিও শুধু আমাকেই চাইবে। আমি ব্যতীত অন্য কেউ তোমার মস্তিষ্কে যেন হানা না দেয়। আমাকে এড়িয়ে চলার মতো জঘন্য কাজ কোনোদিন করবে না মেয়ে। এমন হলে কিন্তু এই জীবন জাঙ্কুকের নতুন রূপ তুমি দেখতে পাবে, যা তোমার জন্য সেটা দেখা অসম্ভব। জাঙ্কুকের এমন ফিসফিসানি কথা শুনে তের সর্বাঙ্গ কেঁপে উঠল। জাঙ্কুক একদম তের কাছাকাছি, দুইজনের শ্বাস প্রশ্বাস একেবারে আছে পড়ছে একে অপরের উপর। তে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দূরে সরে বসুন, এত কাছে আসছেন কেন? তের কথা শুনে জাঙ্কুক বাঁকা হাসি দেয়, তারপর আরেকটু তের কাছে আসে। পরে তে পিছন দিকে হেলে পড়ে। জাঙ্কুক তের বেবি হেয়ারগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলে, কেন আমি কাছে আসতে পারি না? তুমি নিজেই তো বলে তুমি আমার 3 কবুল বলা বিয়ে করাবো। আমার সব কিছুতে তোমার অধিকার আছে। এখন আমি একজন দায়িত্ববান স্বামী হিসেবে সেটা মেনে চলছি। বিয়ের 4 দিন হতে চলল, কিন্তু আমি আমাদের বাসরটা এখনো করে উঠতে পারলাম না। বিষয়টা তোমার কাছে দৃষ্টিকটু লাগছে না? সে লোকে কি বলবে যে জীবন জাঙ্কুক এখনো বাসর করতে পারেনি, নিজের বউকে আগলে রাখতে পারছে না? জাঙ্কুকের এমন কথা শুনে তের মনে ভয় ঢুকলো। হ্যাঁ, জাঙ্কুক তার স্বামী, তার সম্পূর্ণ অধিকার আছে তার কাছে আসা, কিন্তু আমি তো প্রস্তুত না। এই ভয় আর তো হয়, লোকে কিছু বলবে না, লোকে আরো বাহুবা দেবে আপনার ধৈর্য নিয়ে। আমার কোনো অধিকারের প্রয়োজন নেই, শুধু একটু দূরে সরে বসুন, আমার দম বন্ধ হয়ে আসছে। তের এমন হাসফাস অবস্থা দেখে জাঙ্কুকের প্রচন্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসিটা যে ওর ধাঁচে নেই। থেকে আরেকটু ঘায়াল করার জন্য জাঙ্কুক মেশানো কণ্ঠে থেকে বলে, বুঝলে তো, আজ বাসরটা করেই ফেলবো। আর তাছাড়া তুমি যখন এইসব অধিকার নিয়ে সামনে আসো, তখন আমার প্রচন্ড খারাপ লাগে। তুমি এত অধিকার দেখাও, কিন্তু আমি নিজের অধিকারটা দেখাই না। এটা কি ঠিক বলো? বুঝতেই পারছো আমার প্রথম বাসর, আমি কিন্তু খুব এক্সাইটেড। তাহলে শুরু করি, কি বলো? জাঙ্কুকের কথা শুনে একদম শান্ত হয়ে পড়ে। হঠাৎ করে মাথায় কিছু আসতেই চোখ বন্ধ করে জাঙ্কুকের মেইন পয়েন্টে খুশি মারে। আকস্মিক আঘাতে জাঙ্কুক ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে। এরপর তীর ওপর থেকে সরে গিয়ে নিজে বিছানায় বসে পড়ে। তীর এতক্ষণে যেন নিজেতে প্রাণ ফিরে পেল। আর একটু সময় হলে তো নীল কাঁধ হাঁটারে কত, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। হঠাৎ জাঙ্কুকের দিকে তাকাতে ভরকে যায়। নিজের কাজের কথা মাথায় আসতে চোখ বড় বড় হয়ে যায়। ভুল জায়গায় ভুল জিনিস প্রয়োগ করে ফেলেছে। ভয় ঢুকে দিতে
সরি সরি, আমি বুঝতে পারিনি। বেশি ব্যথা পেয়েছেন? তীর কথা শুনে জাঙ্কুকের রাগ তো আরো বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে সত্যি কাঁচা চিবি খাবে। রাগী ওর পুরো শরীর কাঁপছে থরথর করে। আবার এখন এসে জিজ্ঞেস করছে ব্যথা পেয়েছে কিনা। নিজের রাগে খেয়ে হারিয়ে ধমক দিয়ে বলে, জাস্ট শাট আপ স্টুপিড গার্ল। বুদ্ধি কি হাঁটু নিচে নিয়ে ঘোরো নাকি? নিজের হাতে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার করে দিতে চাইছো? আপাতত জাঙ্কুকের কোনো কথাই তার মাথায় ঢুকছে না। মূলত সে ভয় পাচ্ছে। ফর্সা হয়ে যাওয়ার কারণে জাঙ্কুকের মুখ লাল হয়ে গিয়েছে। আমি ইচ্ছে করে দিইনি। কিভাবে যদি হয়ে গেছে বুঝতে পারিনি স্যার, বিশ্বাস করুন। আমার ফ্রেন্ডরা তারা বলেছে কোনো ছেলে যদি তোর ইজ্জতের উপর হাত বাড়ায় তাহলে মাঝ বরাবর আঘাত করবি। দেখবি ছেলে একদম শক্তি হারিয়ে সেখানে এসেস। আমি তো জাস্ট কাজে লাগাচ্ছিলাম সেটা। আমি তোমার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিলাম? লাইক সিরিয়াসলি? আমি তোমার লিগালি হাজবেন্ড, ইডিয়েট। আমি তোমার সাথে মজা করছিলাম শুধু। আহাম্মক মেয়ে একটা। তাই আমি জানতাম না কি আপনি মজা করছেন। সে যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আসুন মলম লাগিয়ে দিই, ব্যথা কমে যাবে। নিজের কথা শেষ হতে হতে চোখ বড় বড় করে ফেলে। মুখে হাত রেখে বলে, সরি সরি, আমি বুঝে বলিনি কথাটা। ভুল করে মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি এনে দিচ্ছি, আপনি নিজে লাগিয়ে নিন। জাঙ্কুক তের দিকে কটমট করে তাকায়। তে মলম এগিয়ে দিতে জাঙ্কুক হ্যাচকা টানে তেকে বিছানায় ফেলে। ড্রয়ার থেকে হ্যান্ডকাপ বের করে তে দুই হাতে বেঁধে দেয়। জাঙ্কুকের এহেন কাণ্ডে তে বলতে চায়। কি করতে চাইছিল? তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তের মুখে কস্টেপ লাগিয়ে দেয়। এরপর জাঙ্কুক বিছানা থেকে নেমে দাঁড়ায়। মুখে লেগে আছে বাঁকা হাসি। তে পা ছুড়াছুড়ি করছে, শুধু মুখে শব্দ বের করছে। তের দিকে তাকিয়ে জাঙ্কুক বলে, এভাবে শব্দ করো না সুইট হার্ট। লোকে শুনলে তো অন্য কিছু ভাববে, কিন্তু আমি তো জেন্টল বয়। তোমার অপকর্মের শাস্তি এইটা। এইভাবে সারা রাত থাকো। গুড নাইট সুইট হার্ট। তে অসহায় চোখে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ডোরকের ভাব নিয়ে তের পাশে শুয়ে পড়ে। তের ইচ্ছে করছে জাঙ্কুকে চিবিয়ে খেতে। কেমন অসুখ হলো। ভুল করে না হয় ভুল জায়গায় আঘাত করে ফেলেছে, তারপরে এইভাবে বেঁধে রাখবে? তে মোছামুছি করতে করতে হ্যান্ডকাপ খোলার জন্য আরো বেশি মোছামুছি করতে থাকে। জাঙ্কুক ঘুম ঘুম চোখে তের দিকে তাকিয়ে বলে, এমন করো না সুইটহার্ট, ঘুমে ডিস্টার্ব হচ্ছে তো আমার। দাঁত কিরমিরিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। সারা দাঁড়ানো এইভাবে বেঁধে রেখেছে, নড়াচড়াও করতে পারছে না। এখন আবার কম করতে বলছে। বের পড়ছে তোর ঘুম। এরপর তে নিজের সর্বশক্তি দিয়ে নড়তে থাকে। জাঙ্কুক শোয়া থেকে উঠে তের দিকে ঝুঁকে গিয়ে বলে, কি সমস্যা? ঘুমাতে দিবেন না আমাকে? বুঝে শুনে কাজ করবেন মিসেস জিয়ন জাঙ্কুক। আমি ঘুমাতে না পারলে বাকিটা সামথিং সামথিং। তাই চুপ করে নিজে ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। জাঙ্কুকের মুখ থেকে মিসেস জিয়ন জাঙ্কুক সম্বোধন শুনে তে স্তব্ধ হয়ে যায়। এই ডাকটার মধ্যে হাজারো মায়া মিশ্রিত আছে। কিছুক্ষণ পর তে অপলক দৃষ্টিতে জাঙ্কুকের ঘুমন্ত মুখের দিকে তাকায়। অজান্তে ধীরে ধীরে এক অদৃশ্য মায়া জন্মাতে থাকে। এই লোকটা কি এতটাই শান্ত, নাকি মুখোশের আড়ালে রয়েছে আরেকটা মুখ? সকালের উত্তপ্ত তেজ যেন রুমে উকি দিতে যাচ্ছে, কিন্তু পর্দার কারণে তা সম্ভব হয়ে উঠছে না। চোখে আলো অনুভব করতে পিট পিট করে চোখ মেলে তাকাইতে পাশে জাঙ্কুককে দেখতে না পেয়ে কপাল কুঁচকে আসে। হাত নাড়াতেই বুঝতে পারে হাতে কিছু একটা আটকানো। রাতের কথা মনে করতে তে রাগে ফুঁসে ওঠে। কি সাংঘাতিক লোক, এখনো হ্যান্ডকাপ খুলে দেয়নি। বেশি মোছামুছি করতে করতে হঠাৎ করে হ্যান্ডকাপ যেন আলাদা হয়ে পড়ে। এমন ভাব যেন বাধাই ছিল না। উফ, অবশেষে আমার হাতগুলো ওই দানবের খাঁচা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু হাত নাড়াতে আমার কষ্ট হচ্ছে না কেন? আমার তো হাতে ব্যথা পাওয়ার কথা। এমন মনে হচ্ছে আমার হাত বেঁধেই রাখেনি, খোলা ছিল। এইসব ভেবে রুমের চারিদিকে দৃষ্টি মেলায়। জাঙ্কুককে কোথাও দেখতে না পেয়ে বুঝতে পারি অফিসে চলে গিয়েছে। আচ্ছা, উনি এখানে কি করে? ওনার পেশা কি? টিসু ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকে যায় শাওয়ার নেওয়ার জন্য। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভাবতে থাকে রাতের ঘটনার কথা। তে ঘুমিয়েছিল, তখন বাইরে থেকে অনেক শব্দ আসছিল। রুমের সমস্ত কাজ খোলা ছিল, তাই শব্দ রুমে প্রবেশ করতে পেরেছে। শব্দগুলো যখন গভীর থেকে গভীর হতে থাকে তে আচমকা চোখ মেলে তাকায়, কিন্তু এখন আর কোনো শব্দ নেই। তে ভয়ে ছুটে পাশ ফিরে তাকায় জাঙ্কুক আছে কিনা দেখার জন্য। মনের ভুল ভেবে আবার ঘুমিয়ে পড়ে। পুনরায় সেই শব্দ, মনে হচ্ছে পুলিশ শব্দ।
আবার মনে হচ্ছে অদ্ভুত এক আওয়াজ। পুনরায় যখন সজাগ হয় তখন পাশে জাঙ্কুককে দেখতে পেয়ে নিজের মনের মধ্যে যেন এক শান্তি অনুভব করে। এরপর থেকে তে আর ঘুমায় না। ফজরের আজানের আগে ঘুমিয়েছে তে। সামান্য শেষ বুঝতে পারে চিন্তা করতে করতে কাপড় ছাড়াই ওয়াশরুমে ঢুকে পড়েছে। এখন কি করবে? সমস্যা কি? সে তো আর নেই, বাইরে গেলেও সমস্যা কোথায়? এই কোনো কিছু না ভেবে টাওয়াল পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এরপর সোজা চলে যায় কাবার্ডের কাছে কাপড় নেওয়ার জন্য। অতিরিক্ত উত্তেজনার ফলে খেয়ালই নেই বিছানায় একজন বসে আছে। সে মোহিত ভাবে তার দিকেই তাকিয়ে আছে। তিনি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে যাবে ঠিক তখনই কারো শক্তপোক্ত বুকে ধাক্কা খায়। এহেন কাণ্ডে তে ভরকে যায়। সামনে তাকিয়ে দেখে জাঙ্কুক। এই লোক এখানে কি করছে? নিজের অবস্থা অনুভব করতে বিরক্তি আর লজ্জায় ওয়াশরুমের দিকে যেতে নেয়, কিন্তু এক শক্তপোক্ত হাতের বেড়া জালে আবদ্ধ হয়ে যায়। তে এবার রাগ হয়। রাতের শাস্তিটা মাথায় এসে রাতটা আরো বাড়িয়ে দিচ্ছে। জাঙ্কুকের দিকে রাগান্বিত কণ্ঠে তারপর বলে, এইভাবে আটকাচ্ছেন কেন? যেতে দিন আমাকে। জাঙ্কুক তের কঠিন কথা শুনে নিশানো দৃষ্টি নিয়ে দেখে বলে, যদি না দিই? এমন করছেন কেন? আর চোখ বন্ধ করুন। যদি না করি ঠাডা পড়বে সেই চোখে। পড়তে দাও। আল্লাহ সহ্য করবে না স্যার, এমন এক অবলা মেয়েকে পেয়ে তার ফায়দা তুলছেন। আল্লাহ গজব ফেলবে কিন্তু, বলে দিলাম। ফেলতে দাও। তে এবার আবার কিছু একটা করার জন্য হাত বাড়াতে জাঙ্কুক হাতটা খপ করে ধরে ফেলে। সে জানতো না এমন কিছু হবে। তের হাতটা আটকে জোরে সোরে চাপ দেয়। এই ভুল আর দ্বিতীয়বার করো না বেবি। প্রথমবার বেঁধে রেখেছিলাম, বাট সেকেন্ড টাইম এমন হলে তোমাকে চিৎকার করাবো। তে জাঙ্কুকের কথা শুনে চুপসে যায়। এই লোক এত চতুর কেন? তে মেকি হাসি দিয়ে বলে, আপনি ভুল বলছেন, আমি এমনি হাত নাড়াচ্ছিলাম। মিথ্যে বলতে যোগ্যতা লাগে যা তোমার মধ্যে নেই, গর্ধব একটা। যাও চেঞ্জ করে আসো। জাঙ্কুক তের মাথায় টোকা দিয়ে ব্যালকনিতে চলে যায়। তে মাথা ঘষে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছি, কি এক অবস্থায় ছিল জাঙ্কুকের সামনে। জাঙ্কুক ব্যালকনিতে এসে একটা রুমে ঢোকে যেটা সবসময় তালা বন্ধ থাকে। জাঙ্কুকের ফিঙ্গার টাচ ছাড়া সেই দরজা খোলে না। জাঙ্কুক রুমে ঢুকে গটগট করে এক কাপ ওয়াইন খেয়ে ফেলে। গলা যেন এতক্ষণ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। এত কেন তীব্রতা সেই মেয়েটার প্রতি? এর চেয়ে ছোট ছোট ড্রেস পরা মেয়েরা তার আশেপাশে ঘুরঘুর করে, নানান ভাবে সিরিয়াস করার চেষ্টা করে। কই, তখন তো এমন হয় না, বরং ইচ্ছে করে ওই মেয়েগুলোকে ইচ্ছে মতো সাহায্য করতে। কিন্তু এর মধ্যে এমন কি আছে? ভেজা যুক্ত সামান্য টাওয়াল পরিহিত মেয়েটাকে দেখে এমন কেন কন্ট্রোললেস হয়ে পড়ছে? জাঙ্কুক নিজের চুলগুলোকে শক্ত করে আঁকড়ে ধরে। মনে হচ্ছে নিজেকে নিয়ে নিজেই কোনো এক সাগরে ডুব দিয়েছে, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। তে ড্রেস চেঞ্জ করে দরজা ঠেলে রুমে প্রবেশ করে। চারিদিকে তাকিয়ে দেখে জাঙ্কুক নেই। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে ঢুকে তেকে দেখে বিছানায় বসে রয়েছে। তের দিকে এক পলক তাকিয়ে অফিসে তৈরি হওয়ার জন্য রেডি হতে থাকে। তে জাঙ্কুককে দেখে কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে যায়। লজ্জায় পুরো মুখ লাল হয়ে যাচ্ছে। পরে নিজেকে সান্ত্বনা দিয়ে শোধায়, যার সাথে সারা জীবন থাকতে হবে তার সামনে আবার কিসের লজ্জা? নো লজ্জা। তে সমস্ত লজ্জা একপাশে রেখে জাঙ্কুকের উদ্দেশ্যে মিহি কণ্ঠে বলে, এই যে শুনছেন এই ডাকটা জাঙ্কুকের কর্ণে পৌঁছতে পুরো সর্বাঙ্গ কেঁপে ওঠে জাঙ্কুক। কি আছে এই ডাকটার মধ্যে? শুধু কি অধিকার নাকি অন্য কিছু? জাঙ্কুক তের দিকে বিমোহিত চোখে তাকায়, নির্বিঘ্ন গলায় বলে, আমি পড়াশোনা রেখে এখানে চলে এসেছি। এখন পড়াশোনার কি হবে আমার? আমাকে ভর্তি করাবেন না? না পড়ালে কি হবে? পড়াতে চাই না আমি তোমাকে। আশ্চর্য হয়ে পড়ে, মানে কি হিসাবে? এই লোক পড়াবে না মানে? তের গলা কাঁপছে। মানে পড়াবে না মানে? কিন্তু আমার তো এখনো ভার্সিটি কমপ্লিট হয়নি। তের চোখে পানি টলমল করছে। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে এক ধমক দেয়, কিছু বলতে দেরি কিন্তু চোখের পানি ছাড়তে দেরি হয় না। আমাকে কবে কাঁদতে দেখেছেন? কেন, এই যে দেখছি। তাহলে বললেন কেন পড়াবেন না? এই কারণে কান্না করতে হবে তোমায়? মজা করে বলেছি পড়াবো না। আমি সব ঠিক করে রেখেছি, কাল থেকে ভার্সিটি জয়েন হতে পারবে। সত্যি বলছেন? ধন্যবাদ মিস্টার জাঙ্কুক। এত খুশি হওয়ার কিছু নেই, আমি শুধু পড়াশোনার জন্য পাঠাচ্ছি।
অন্য কিছুর জন্য নয়। এরপর তীর কাছে এসে জাঙ্কুক বলে, দেখো তি, ওইটা বাংলাদেশ ছিল, তাই বিশ্বাস রেখে যার সাথে ইচ্ছে মিলে যেতে পারতে। বাট এটা কানাডা, এখানে রিচুয়াল সবকিছু আলাদা, সাথে মানুষও। তারা খুব ভালো হয়, তবে যারা খারাপ হয় তোমার ধারণাও নেই তারা কতটা হিংস্র হয়। তাই অযথা যে কাউকে বন্ধু বানাবে না। আর সবচেয়ে বড় শর্ত, কোনো ছেলেদের যেন তোমার আশেপাশে না দেখি। ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। বুঝতে পেরেছো আমার কথা? জাঙ্কুক বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে তীরের কথা শুনে থমকে যায়। আচ্ছা, আপনি এখানে কি কাজ করেন? জাঙ্কুক পিছন ফিরে তীরের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে তারপর বলে, জানাটা কি খুব প্রয়োজন? কেন, জানাটা কি খুব বেশি অন্যায়? তোমার সম্পূর্ণ রাইট আছে জানার। এখানে আমাদের জিওন ইন্ডাস্ট্রির একটা অংশ আছে। বাংলাদেশেরটা আব্বু দেখাশোনা করে, আর এটা আমি। ও আচ্ছা। তুই আর কিছু বলতে যাবি তার আগে জাঙ্কুকের ফোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে আসে। ফোন রিসিভ করে ওই পাশে ব্যক্তির কথা শুনে রাগে চোখ শক্ত হয়ে যায়। মুহূর্তেই পুরো মুখ লাল হয়ে গিয়েছে। চোখ দুটো যেন টপ টপ করে রক্ত বেরিয়ে পড়বে এমন লাল। জাঙ্কুকের এমন রূপ দেখে ভরকে যায়। এই প্রথম জাঙ্কুকের এমন ভয়ঙ্কর চেহারা দেখছে। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে প্রস্থান করে। পুরো শরীর ঘেমে যাচ্ছে। এই আতঙ্ক নয়নে জাঙ্কুকের পানি চেয়ে আছে। জিজ্ঞাসা করার সুযোগটাও হয়নি যে কি হয়েছে। হাত পা বাঁধা অবস্থায় মুখ থুবড়ে পড়ে রয়েছে 4 জন যুবক। প্রত্যেকের চুলগুলো ঘাড় পর্যন্ত লম্বা। হাতে রয়েছে ছোট্ট সিংহের মতো ট্যাটু করা। এই একটা ট্যাটুই যেন তাদের পরিচয় চিনিয়ে দেয় যে তারা কার লোক। লোকগুলোর সামনে এসে দাঁড়ায় এক বিশাল আগন্তুকের ছায়া। তার সেই আগন্তুক সম্পর্কে জানে। ভয়ে ছটফট করা শুরু করেছে ছোটার জন্য। লোকগুলোর এমন বিধ্বস্ত অবস্থা দেখে ব্যক্তিটির মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। রুমটা অন্ধকারে ঘেরা, সামান্য ল্যাম্পপোস্টে জ্বালানো। চারিদিকে ফুটন্ত গরম পানি আর বিভিন্ন অস্ত্র, আর সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্য। রুমে রয়েছে পচনশীল ব্যবসায়িক গন্ধ। সামনে থাকা ব্যক্তিটি সম্পূর্ণ কালো হুডিতে আবৃত। হুডির আড়ালে রহস্যময় এক হাসি দিয়ে মাথায় রাখা হুডিটা ফেলে দেয়। মুখে রয়েছে কালো মাস্ক, আর চোখে রয়েছে হিংস্রতা। ভয়ঙ্কর দৃষ্টি ফেলে লোকগুলোর দিকে তাকায়। ওই হুডি পরা লোকটার ইশারাতে ওই 4 জন লোকের মুখের বাঁধন খুলে দেওয়া হয়। সাথে সাথে হামলে পড়ে 4 জন লোক। ক্ষমা করে দিন স্যার, আমরা আমাদের লিডারের সামান্য পোষা লোক মাত্র। আমাদের যা বলা হয়েছিল তাই আমরা করি। বিশ্বাস করুন, আমরা আমরা আর এইসব কাজ করব না। আমরা আপনার দলে যোগ হব। সামনে থাকা ব্যক্তিটি দৃষ্টি ছিল তীক্ষ্ণ। তেজক চাহনি দিয়ে নিজের হুডি ঠিক করতে করতে ওই 4 জন লোককে বলে, কতবার বলছি সেই কথা? আমার কাছে সেকেন্ড কোনো অপশন নেই। কিন্তু তোদের দিয়েছিলাম, বাট তোরা তো আমার সাথে ছলচাতুরি করলি। সাহস কি করে হলো আমাকে রিঙিয়ে এইসব কাজ করার? বলেছিলাম না ওই বস্তির ওপর যেন কোনো আঁচ না আসে। তাহলে তাদের থেকে 3 জন গৃহবধূ নিখোঁজ হলো কিভাবে? আর যখন তাদের পাওয়া গেছে তখন বিধ্বস্ত মৃত অবস্থায়। কি ভেবেছিস ওরা মরে গেছে? না, ওদের মধ্যে 2 জন মরে গেলেও 1 জন এখনো জীবিত। জানোয়ারের বাচ্চা। তো ওদের ছেড়ে দেওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি জানিস তো, এইসব মেয়েদের আমার সহ্য হয় না। কিন্তু যারা মেয়েদের দিকে নোংরা চোখে তাকায় বা তাদের দিকে নোংরা হাত বাড়ায়, তাদের কলিজা মেপে দেখতে আমার অদম্য ইচ্ছে জাগে। বলতে পারিস এইটা আমার একটা শখ। লোকটি আগের কারণে থারথার করে কাঁপতে থাকে, আবার ঠান্ডা গলায় বলে, তোরা যে পুরুষত্বটা জাহির করছিস সেটা আমার অনেক ভালো লেগেছে। এখন তোরা তো জানিস যেটা আমার ভালো লাগে সেটা আমি আমার করে ছাড়ি, হোক আপুসে নয়তো চিনিয়ে। এখন তোদের ওইটা আমার চাই। আমার টর্চার সেলের কুকুরদের খাওয়াবো। ক্ষমা করে দিন স্যার আমাদের। ব্যাস, এই ক্ষমা শব্দটা কর্ণপাত হতেই এতক্ষণ ধরে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রুক্ষ হয়ে ওঠে মেজাজ। শরীরের প্রতিটি শিরা উপশিরায় রক্তগুলো যেন টকবক করে ফুটতে থাকে। প্যান্টে গুজে রাখা বন্দুক নিয়ে পর পর 4 জনের পায়ে 8টি শুট করে দেয়। লোকগুলো ব্যথায় চিৎকার করে ওঠে। হাত বাঁধা থাকা অবস্থায় তাদের
পায়ে স্পর্শ করতেও পারছে না। তোর বাচ্চারা এখন ক্ষমা চাইছিস? কলিজা কেঁপে ওঠেনি মেয়েগুলোর দিকে যখন হাত বাড়িয়েছিলি? এই জানের ভয় ছিল না তোর একবারও না? ওদের আর্তনাদ তোদের কানে যায়নি? মনে হয়নি ওরা অসহায় নিষ্পাপ অসভ্য? আবার ক্ষমা চাইতেছিস? তোদেরকে তো শুধু এই বলে হুড়ি পড়া লোকটি চারজন ব্যক্তির হাতে এক এক করে সুচ ঢুকিয়ে দেয়। একটা দুইটা সুচ নয়, প্রত্যেকের হাতে 20টা করে ঢুকিয়েছে। এই হাত দিয়ে স্পর্শ করেছিস তাই না? ঠিক সেইভাবে আর্তনাদ কর যেভাবে ওরা করছিল, কিন্তু তোরা করতে দিসনি। কিন্তু আমি তোদেরকে করতে দিচ্ছি, দেখ। ওদের চিৎকার যেন এখন বিরক্তি লাগছে, তাই পুনরায় মুখ বেঁধে দেওয়া হয়। এরপর হাতে ছুরি নিয়ে সেই আগের জায়গায় বসে। ছুরিটার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়। লোকগুলো শুধু মাথা দিয়ে না করতে থাকে। জানিস তো আমি এমনিতেও ভালো মানুষ নই। মায়া বলতে আমার রক্তে কিছুই নেই, শুধু জানি রক্তের খেলা। অন্যের রক্ত দেখলে আমার নিজের ভেতরে পৈশাচিক শান্তি লাগে। লোকের এক একটা চিৎকার হৃদয়ে অজানা প্রশান্তি এনে দেয়। এরপরে হুড়ি পড়া লোকটা আকস্মিক লুটিয়ে পড়া লোকটির প্যান্টের ভেতর দিক থেকে বিরতহীনভাবে কোপাতে থাকে। চারজনের রক্ত পুরো ফ্লোর জুড়ে পড়ে আছে। লাল হয়ে ছটপট করতে থাকে তারা। মনে হচ্ছে জীবন গলায় আটকে গিয়েছে, কিন্তু রূহ আলাদা হচ্ছে না। হুড়ি পড়া লোকটি এইরকম পৈশাচিক রূপ সম্পর্কে তাদের সমস্ত বডিগার্ডরা অবগত, তাই তারা সকলে ভয়ে মাথা নিচু করে আছে। তারা জানে তাদের বস এখানেই থেমে থাকবে না, তাদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। এরপর হুড়ি পড়া লোকটা একটা গার্ডকে বলে, মরিচের গুঁড়ো নিয়ে আসো। সাথে সাথে বডিগার্ডদের মধ্যে একজন সেটা নিয়ে হাজির হয়। ওই লোকটা সেই চারজন লোকের গায়ে সেইগুলো ছিটিয়ে দেয়। ঠোঁটের কোণে রহস্যময় হাসি আর চোখে হিংস্রতা লেগে আছে লোকটার। অন্যদিকে কাটা জায়গায় মরিচের গুঁড়ো পড়ায় লোকগুলো যেন গলা কাটা মুরগির মতো ছটপট করছে। ছটপট কর, ছটপট কর। আমিও তাই চাই তোরা ছটপট করবি, আর তোদের ছটপট দেখে আমি উল্লাস করব। বেশ কিছুক্ষণ পর ছটপট করতে করতে এক সময় যখন তারা নিস্তেজ হয়ে যাচ্ছিল, তখন আবার সালফিউরিক অ্যাসিড এনে সেই লোকগুলোর মধ্যে আস্তে আস্তে ঢালতে শুরু করে। খসে যেতে থাকে তাদের চামড়া। এক সময় লোকগুলো নরক যন্ত্রণা উপভোগ করে তারপর এক সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লোকগুলোর মৃত লাশের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই জানোয়ারগুলোকে সালফিউরিক অ্যাসিডে ভালোভাবে ডুবিয়ে রাখ, এমনিতেও উদা হয়ে যাবে, সাথে এই তার বাচ্চাগুলোর অস্তিত্বগুলো। তারপর হুড়ি পড়া লোকটা কপালের ঘাম মুছে দাঁড়াতেই পিছন দিক থেকে কেউ বলে ওঠে, জাঙ্কুক তুই টর্চার ছেলে, আর আমরা সব জায়গায় তোকে খুঁজে ফেলেছি। এইবার সেই হুড়ি পড়া লোকটা বাঁকা হাসি দিয়ে নিজের মুখের মাস্ক খুলে সম্বোধন করা ব্যক্তিটির দিকে তাকায়। হ্যাঁ, এই হুড়ি পড়া লোকটা আর কেউ নয়, জিয়ন জাঙ্কুক, গোল্ডেন অফ মাফিয়া গ্রুপের লিডার জিয়ন জাঙ্কুক, যার আধিপত্য রয়েছে পুরো শহর জুড়ে, যার আতঙ্কে থাকে প্রত্যেক অশুভ শক্তিধর নরপিশাচগুলো, যার একটা হুঙ্কারে তাদের পেট ভিজে যায়। একবার যে টর্চার ছেলে এসেছে তার নরক যন্ত্রণায় ছটপট করতে করতে মরেছে। লোকগুলোর গগন কাঁপানো চিৎকারও জাঙ্কুকের হৃদয় ছুঁতে পারে না। সম্বোধন করা ব্যক্তিটি জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর আশেপাশে তাকিয়ে বলে, মেরে দিয়েছিস? বোকার মতো কোশ্চেন করছিস কেন সুগা? জিয়ন জাঙ্কুকের টর্চার ছেলে নিশ্চয়ই কেউ জামাই আপ্যায়ন খেতে আসে না? হ্যাঁ, কিন্তু লাশগুলো কোথায়? সুগার কথা শুনে জাঙ্কুক পুনরায় বাঁকা হাসি দিয়ে নিজের মাথার উঠে পড়ে নেয়। জাঙ্কুকের হাবভাব দেখে সুগার আর বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। সুগার অ্যাসিডের দিকে তাকিয়ে উকি দিয়ে বলে, ডুবিয়ে দিয়েছিস? ভালো হয়েছে, কষ্ট করে আর লাশ গায়েব করতে হবে না। মুখে সব বলে জাঙ্কুকে 100টা গালি দিতে বলল না সুগা। এই অসভ্যটা জানে একটু মায়া নেই, সাইকো। আল্লাহ জানি তিউর সম্পর্কে জানলে কি হবে। বেচারি জানি তার হাজবেন্ড একটু রাগী বাট ভালো মানুষ, কিন্তু ওনার হাজবেন্ড যে রাগীর চেয়েও সাইকো উন্মাদ সেটা তো আর জানে না। রুমের ভেতরে পায়চারি করছে। এখন রাত 8টার কাছাকাছি, কাল ভার্সিটি যাবে, এইটা নিয়ে প্রচুর চিন্তিত সে। অপরিচিত একটা জায়গায়, তার উপর এত বড় ভার্সিটি, নিজেকে কি করে উপস্থাপন করবে এইসব ভাবতে ভাবতে পাশ থেকে অপর পাশে যাচ্ছে আর আঙুলের নখ কামড়াচ্ছে। পিওতে
পড়ছিল যখন তখনই আকস্মিক শক্তপোক্ত কিছুর উপর ধাক্কা খেয়ে ছিটকে পড়ে, কিন্তু পড়ার আগে একটা শক্তপোক্ত হাত তাকে ধরে ফেলে। তে চিৎকার দিতে যেই যাবে তার আগেই ধমকে চুপসে যায়। তে হাতের মালিকের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, ইস, এইভাবে ধমক দিতে হয় নাকি? গলাতে নয়, যেন ফাটা বাঁশ। হোয়াট ইজ বাঁশ? ইংলিশ ম্যাডামের বাংলা বোঝে না। কি বিড়বিড় করে কি বলছো? আর এইভাবে রুমের মাঝে পাগলের মতো ছোটাছুটি কেন করছো? তুই আবার মুখ কামড়ে জাঙ্কুকের দিকে তাকায়। নার্ভাস হয়ে আছি, কাল ভার্সিটি যাব, এই নিয়ে একটু চিন্তিত। নার্ভাস হবে কেন? নাচার জন্য নিশ্চয়ই তোমাকে পাঠাচ্ছি না, পড়াশোনার জন্য পাঠাচ্ছি। তুই চিন্তিত মুখখানা দেখে জাঙ্কুকের কাছে যায়, দুই গালে হাত রেখে বলে, আমি নিয়ে তোমাকে দিয়ে আসবো, আবার পুনরায় নিয়েও আসবো, তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুই জাঙ্কুকের হাতে শীতল স্পর্শতেই কেঁপে ওঠে। জীবনে প্রথম কোনো পুরুষের এতটা কাছে সে এসছে, মনে হচ্ছে দেহে রক্তগুলো জমে যাচ্ছে। তুই আমতা আমতা করে বলে, ঠিক আছে, চল ফ্রেশ হয়ে আসুন। জাঙ্কুকের এমন হাসফাস অবস্থা দেখে ঠোঁট কামড়ে হেসে বলে, তুমি কি আমাকে জান বললে সুইটহার্ট? উফ, একদম হৃদয়ে গিয়ে লাগলো। ভীষণ পুরুষ কি বলে এটা? এই জান তো, গিয়ে ফ্রেশ হয়ে আসুন, রাতে নিশ্চয়ই কিছু খাননি। তুমি বারবার জান বলছো, আর আমি সেটা বললেই বেশরম হয়ে গেছি। বেশরমি দেখলেটা কি সুইটহার্ট? কিছুই তো করলাম না, ছুঁয়ে দেখিনি ভালো করে, তার আগেই বেশরম। যেদিন সবকিছুর ঊর্ধ্বে চলে যাব, ওই দিন কোন বাক্য উচ্চারণ করবে ভেবে রেখো। তোমাকে ছাড় দিচ্ছি, ছেড়ে দিইনি কিন্তু। এই চোখ কটবাট করে তাকালে জাঙ্কুকের দিকে। নির্লজ্জ লোক মুখে কিচ্ছু আটকায় না। জাঙ্কুক তীরাগালে মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর কিছু সময় ব্যবধানে ওয়াশরুম থেকে ফিরে আসে। পরনে শুধু একটা টাওয়াল পেঁচানো, উন্মুক্ত ফর্সা শরীর, গাল পর্যন্ত চুলগুলো লেপ্টে আছে কপালে। তে জাঙ্কুকের দিকে তাকাতেই চোখ যায় ওর পিঠে আর গলায়। পিঠের কাছে ড্রাগনের ট্যাটু আর হাতে আগুনের শিখা টাইপের ট্যাটু। বিয়ের পর এই প্রথম জাঙ্কুকে এরকম উন্মুক্ত শরীরে দেখছে তে। এতদিন খেয়াল করেনি ওর শরীরে এমন ভয়ঙ্কর ট্যাটু খোদাই করা। অবশ্য দুইটা হাতের মধ্যে একটা হাতে পুরোটাই ট্যাটু। তে নিজে লজ্জা চেপে রেখে চোখ মুখ শক্ত করে জাঙ্কুকে বলে, শরীরে এমন জঙ্গল বানিয়ে রেখেছেন কেন? আপনি না একজন ভার্সিটির প্রফেসর ছিলেন, জানেন না এইসব ট্যাটু খোদাই করা ঠিক নয়? জাঙ্কুক এতক্ষণ তের ভাবভঙ্গি পর্যবেক্ষণ করছিল। তের কথা শুনে গায়ে টি শার্ট পরতে পরতে তেকে বলে, আমি তো ভার্সিটির প্রফেসর ছিলাম না সুইটহার্ট, মাত্র কয়েকদিনের অতিথি ছিলাম। আর যদি বলো এই ট্যাটুর কথা, এই সব অনেক আগেই করেছি। রিমুভ করবেন এইসব, কেমন ভয়ঙ্কর দেখা যাচ্ছে। আদেশ করছো? হ্যাঁ। এত অধিকার আমার প্রতি তোমার সন্দেহ আছে? একদম না। আমার বউ যে রাগী ঝগড়ুটে সেটা আমি জানি, সেখানে কোনো সন্দেহ করার প্রশ্নই ওঠে না। জাঙ্কুকের কথায় তে একদম তেতে ওঠে। আপনি আমাকে ঝগড়ুটে বলেন? কেন, অন্য কিছু শুনেছো নাকি? দিলেন তো মুডটা নষ্ট করে। ভেবেছিলাম আজ রাতে আপনাকে নিয়ে ঘুরতে বের হব, ঠান্ডা ঠান্ডা বাতাস আর পাশে আপনি। ও কি সুন্দর একটা মোমেন্ট। আর ওইদিকে আপনি আমার নিন্দে করে যাচ্ছেন। জাঙ্কুকের কথা শুনে হঠাৎই কেসে ওঠে। আজকাল ও মেয়েদের সাথে ঘুরতেও যাবে। তুমি ঘুরতে যেতে চাও সেটা আগে বলেই পারতে। 10 মিনিট অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসছি। বাট লং ড্রাইভে যাবে নাকি রেস্টুরেন্টে? আগে রেস্টুরেন্টে যাব। আমার প্রাণ প্রিয় পাস্তা অনেক দিন ধরে খাই না। ওই সব তৈলাক্ত খাবার খাওয়ার দরকার নেই। আমার থেকে খাবার খাওয়ার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি। শুনুন, জীবন চলে যাবে তবুও আমি তৈলাক্ত খাবার খাওয়া ছাড়তে পারবো না। সব ছাড়তে পারবো, প্রয়োজন হলে আপনার। জাঙ্কুক শার্টের হাতা গোটাতে গোটাতে তের দিকে আসে। হ্যাঁ বলো, কি বলছিলে? আমাকে কি? আজকাল আপনি ভুল শুনছেন মিস্টার জাঙ্কুক। বলতে চাইছি আপনাকে ওই সব আমি খাইয়ে ছাড়বো, অন্য কিছু বলতে চাইনি। মুহূর্তে জাঙ্কুকের মুখ গম্ভীর হয়ে যায়। গম্ভীরতা বজায় রেখে তেকে বলে, অন্য কিছু বলার চিন্তাও করো না কোনোদিন মেয়ে। এভাবে খুনসুটি করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওরা দুজনে। রেস্টুরেন্টে এসে পৌঁছায়। কানাডার এক বিলাসবহুল রেস্টুরেন্টে বসে আছে জাঙ্কুক আর তে। খুব খুশি। কানাডার আবহাওয়া, চারপাশ তার খুব সুন্দর লেগেছে, ভাবনার চেয়েও যেন সুন্দর। তারা যেখানে বসে আছে আশেপাশে কোনো লোকজন নেই।
পুরো রুম নাকি জাঙ্কুক বুক করে ফেলেছে। তে চারপাশে তাকিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক মোবাইল স্ক্রল করছে, চোখে কালো চশমা আর মুখে মাস্ক। তে কপাল কুঁচকে বলে, এখন তো এসব করুন, এইভাবে মুখে মাস্ক লাগিয়ে রেখেছেন কেন? খাবেন কিভাবে? আমি এসব খাবার খাই না, তুমি এসেছো, তুমি খাও। আমি পাস্তা খাবো না, চাউমিন খাবো। জাঙ্কুক এবার তের দিকে তাকায়, মুহূর্তেই গম্ভীর হয়ে বলে, তুমি তো বলেছিলে পাস্তা খাবে। কানাডায় বাংলাদেশি খাবার খুব একটা পাওয়া যায় না, তাই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। তাহলে আবার মেনু চেঞ্জ করলে কেন? তে পাস্তা খেতে ইচ্ছে করছে না, মুড চেঞ্জ হয়ে গিয়েছে। জাঙ্কুক তার অনামিকা আঙুল দিয়ে ঘাড় চারপাশ ঘষে, তারপর তের দিকে তাকিয়ে বলে, এত তাড়াতাড়ি তোমার পছন্দের খাবার বদলে গেল? বাসা থেকে যেটা বলতে বলতে আসলে আকস্মিক বদলে গেল। কিন্তু তোমাকে তো আমি পাস্তা খাইয়েই ছাড়বো। জাঙ্কুকের এইভাবে রেগে যাওয়াটা বোধগম্য হলো না তের, তবু নিজে জেদ ধরে রাখে, আমি পাস্তা খাবো না। তোমাকে ওইটাই খেতে হবে। আমি কিচ্ছু খাবো না, বাড়ি চলুন। এই কথা শেষ হবার সাথে সাথে জাঙ্কুক টেবিলে কাঁচের বোতল ফেলে দেয়। রাগে শুনে থরথর করে কাঁপছে, হারানোর ভয়, অজানা আতঙ্ক সব মিলিয়ে এক প্রকার রাগে পরিণত হয়েছে। টেবিলে সাজানো কাঁচের বোতলগুলো রেস্টুরেন্টের ফ্লোরে টুকরো টুকরো হয়ে গড়াগড়ি খাচ্ছে। তে তবদা লেগে বসে আছে, কি বলবে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তে অশ্রুজনিত নয়নে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক দাঁতে দাঁত চাপে। জাস্ট 15 মিনিট লেগেছে আমার এইখানে আসতে, আর এর মধ্যেই তোমার পছন্দের জিনিস পরিবর্তন হয়ে গেল? তাহলে আমাকে পরিবর্তন দেখি তুমি যে কোনো সময় করে ফেলবে। তোমার টেস্ট এত তাড়াতাড়ি বদলে যায়? তুই অবাক হয়ে তাকিয়ে আছে, কিসের সাথে কিসের তুলনা করছে এই লোক? সাইকো নাকি? আরে ম্যাড, কিসব বলছেন? খাবারের সাথে আপনার তুলনা করছেন কেন? দুইটাই তোমার পছন্দের জিনিস, তোমার পছন্দের জিনিস এত তাড়াতাড়ি বদলে যাবে এটা তো আমি মানবো না। তুই তো এখন ইচ্ছে করছে নিজের মাথা পাঠাতে। কেন আসতে চেয়েছিলি এই পাগলের সাথে? না, পাগল না, পুরাই সাইকো। পজিটিভের একটা লিমিট থাকে, কিন্তু উনি তো সেটাও পার করে ফেলেছেন। জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করে ঠান্ডা গলায় বলে, বসো আর এইগুলো শেষ করো। খাবো না আমি। খেতে বলেছি আমি তোমায়। তে জেদ করলে থাপ্পড়িয়ে অজ্ঞান করে ফেলবো, বেয়াদব মেয়ে। তের আগে দুঃখী দুই হাতে দুই চামচ নেয়, কিন্তু খাবার কি তার গলা দিয়ে নামবে নাকি? তবুও জাঙ্কুকের ভয়ে খেতে হচ্ছে। তে ভেবে পায় না এত বড় একটা ঘূর্ণিঝড় হলো, আর কেউ আসলো না। তে কিছুটা খেয়ে তারপর বলে, আর খাবো না, বাড়ি চলুন প্লিজ। তোমার খাওয়া সম্পর্কে আমার ধারণা আছে তে, আর সেই ধারণা নিয়েই তোমার জন্য অর্ডার করছি। সব শেষ করো। তে আর কিছু বললো না, খেতে থাকে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। তে কান্না দেখে জাঙ্কুক ধমক দেয়, কান্না থামাও। আশ্চর্য, আমি তোমাকে কিছু করেছি কি? আর এক ফোঁটা চোখের পানিও যাতে না পড়ে। জাঙ্কুকের মুখে লেগে রয়েছে বিজয়ের হাসি। সে তার অনুভবে শেহজাদিকে কখনো হাতছাড়া করতে পারবে না, প্রয়োজন হলে বেঁধে রাখবে। এই মেয়ের মধ্যে তার নিঃশ্বাস আটকে আছে। তে মাথা ব্যথার অজুহাতে আর লং ড্রাইভে যায়নি। কার সাথে যাবে ও? জিয়ান জাঙ্কুকের সাথে? এই জীবনে কোনোদিনও না। তের মাথা ব্যথা ভেবে জাঙ্কুকও ডেসপারেট হয়ে পড়ে, তাই সেও ড্রাইভে যাওয়ার জন্য নাকচ করে দেয়। তে পুরো গাড়িতে নিশ্চুপ ছিল। জাঙ্কুক তের মাথা ব্যথা ভেবে আর কিচ্ছু বলেনি। তে রুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বিছানায় শুয়ে পড়ে। প্রচুর টানা পাচ্ছে, ভালোবেসে ফেলেছে ওই লোকটাকে। একটু ধমক দিলেও কলিজায় গিয়ে লাগে। ভালো না বেশি কোথায় যাবে? স্বামী হয় তার, এক পবিত্র বন্ধন। তেকে বিছানায় শুয়ে থাকতে দেখে জাঙ্কুক অধৈর্য হয়ে পড়ে। কমেছে আগে থেকে একটু? তাহলে উঠে বসো আর খেয়ে নাও। জাঙ্কুকের কথা শুনে তে কপাল কুঁচকে ফেলে। একটু আগে ড্রামা করে আসলো, এখন আবার কি খাওয়াবে? তেকে একইভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে জাঙ্কুক হ্যাচকা টান দিয়ে তেকে উঠে বসায়। তে চোখ কপালে উঠে যায়, চোখ মুখ শক্ত করে বলে, কি হয়েছে? আবার এমন করছেন কেন? জাঙ্কুকের হাতে একটা বক্স নিয়ে খুলে তের মুখের সামনে ধরে। এই নাও তোমার চাউমিন। তের ইচ্ছে করছে জাঙ্কুকের মাথা ফাটাতে। শালা সাইকো, একটু আগের ঘটনা ভুলে গেলি? এখন আসতে ন্যাকামো করতে। তেকে খেতে না দেখে জাঙ্কুক নিজের হাতে তের মুখে খাবার তুলে দেয়। আকস্মিক তে হাত ধরে ফেলে। এইসব খাবার নিয়ে যান, দেখলে অসহ্য লাগছে। জীবনে আমাকে ধন্য করেছেন করতে নেই কি? আমি বেঁচে থাকতে আমার জন্য আপনার আর মহৎ কাজ করতে হবে না। ধন্য করেছেন আমাকে, এইবার এগুলোকে নিয়ে যান। তে আরো কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক দুই গাল চেপে ধরে তের মুখে চাউমিন ঢুকিয়ে দেয়। তে মুখ থেকে ফেলতে যাবে তার আগে জাঙ্কুক আবার এক রাম ধমক দেয়। খবরদার
একটু যদি ফেলেছো তো এইগুলো তুলে এনে আবার তোমার মুখে দেব। একইভাবে জাঙ্কুক তেকে জোর করে অর্ধেক খাওয়ানো শেষ করে। বুঝতে পেরেছে খাবারের পরিমাণ ওর জন্য বেশি হয়ে যাচ্ছে, তাই আর না খাইয়ে মুখ থেকে হাত সরিয়ে নেয়। তে যেন জান বেরিয়ে যাচ্ছিল এতক্ষণ ধরে। তীর আগে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটিয়ে ফেলে। এমন এক ঘটনা যা দুইজনের সত্তাকে নাড়িয়ে তোলে। নিজের ঠোঁট দ্বারা তীর ঠোঁট চেপে ধরে। তীর বরফের ন্যায় জমে আছে। জীবনে প্রথম কোনো পুরুষের আলিঙ্গনের তাকে ভেতর থেকে কাঁপিয়ে তুলেছে। শরীরটা নাড়ানোর শক্তি পাচ্ছে না। ধীরে ধীরে চুমুর পরিমাণ দৃঢ় হতে থাকে। তে জাঙ্কুককে সরাতে চাইলে জাঙ্কুক তের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। এমনিতেও তের শরীরে শক্তি নেই, পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট পর জাঙ্কুক থেকে ছাড়ে। তে ছাড়া থেকে বড় বড় শ্বাস টানে। ঠোঁট থেকে সামান্য রক্ত ঝরছে। জাঙ্কুক তের ঠোঁটের রক্তটা বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে ফিসফিস কণ্ঠে বলে, জীবনের প্রথম চুমু খেলাম সুইটার, তাও আবার নিজের বউকে। তারিখটা লিখে রেখো, সেলিব্রেট করব। অশুভ, উঠুন বলছি। কিন্তু তের ধাক্কায় জাঙ্কুক একচুল পরিমাণও নড়েনি। জাঙ্কুক আরো তের উপর ঝুঁকে, তারপর তের কাছে গিয়ে ফিসফিস কণ্ঠে বলে, ঠিক যতবার তুমি আমার উপর রাগ করবে, কথা বলা বন্ধ করার মতো দুঃসাহস দেখাবে, ঠিক ততবার তোমার উপর এমন ডোজ পড়বে। আজকে চুমুতে শুধু রক্ত বের করেছি, পরের বার এড়িয়ে চলে ঠোঁটটাই খেয়ে ফেলবো। বলেছি, ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। আই রিপিট, ছেড়ে দিইনি। সকাল এখন প্রায় 8টার মতো বেজে গেছে। জাঙ্কুক একটা জরুরি কাজ আসার জন্য সে সকাল সকালই 7টার সময় অফিসে বেরিয়ে যায়। বলেছে 1.5 ঘন্টা পরে সে তাকে নিয়ে যাবে। তে ব্রেকফাস্ট করে রুমে না বসে চলে যায় পুরো বাড়ি ঘুরে দেখার জন্য। এই বাড়িতে সে অনেক দিন হয়ে গিয়েছে এসেছে, কিন্তু এখনো পুরো বাড়ি দেখা হয়নি। তে যখন 3য় তলায় সিঁড়ি দিয়ে উঠতে নেবে তখন কাজের মহিলাটি বলে, ম্যাডাম উপরে যাইয়েন না প্লিজ। কেন আন্টি? না এমনি বলছিলাম, তবে ওইখানে গেলে একটা তালাবদ্ধ রুম আছে, এর কাছে যাইয়েন না। শুনেছি ওখানে এক অতৃপ্ত আত্মা থাকে। এই রুমের দরজা কখনো খোলা হয় না। মহিলাটির কথা শুনতে ঠিক করে হেসে ওঠে। এরপর মহিলাটির দিকে তাকিয়ে তারপর বলে, ওইসব বলতে কিছু হয় না আন্টি, সবকিছু আপনাদের মনের ভুল। চিন্তা করবেন না, আমি ওই রুমের পাশে যাব না, জাস্ট বাড়িটা ঘুরে দেখব। এরপর চলে যায়। মহিলাটিতে যাওয়ার পানে তাকে এক শুকনো ঢোক গেলে ধীরে ধীরে এগিয়ে যায় আর গুনগুন করে গান গাইতে থাকে। হঠাৎ কিছু শব্দ পেয়ে পায়জারা থমকে যায়। পেছনে তাকাতে কপাল কুঁচকে আসে। এই রুম থেকে আমার শব্দ আসছে কেন? তাহলে কি আন্টি এই রুমের কথাই বলেছিল? কিন্তু এইসব আত্মা প্রেতাত্মা বলে কিচ্ছু হয় না, মনে হচ্ছে কারণ গোঙানির শব্দ। কিন্তু এত বড় একটা বাড়িতে এই রুম সম্পর্কে কি মিস্টার জিয়ন জাঙ্কুক কিচ্ছু জানে না? ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। দরজার কাছে যেতেই শব্দগুলো তীব্র হয়। তে সামান্য ভয় লাগলেও উদ্যত হয় তারা ভাঙার জন্য। লোকে বলে নিষিদ্ধ জিনিসে কৌতূহল থাকে বেশি। তে নিজের মনে বিড়বিড় করে, উফ, এই রুমে কি আছে? আজ আমাকে দেখতেই হবে ভেতরে কি আছে। তে শক্তপোক্ত বস্তু দ্বারা বাড়ি দিতে যাবে ঠিক এমন সময় কেউ তার হাত ধরে ফেলে। হঠাৎ এমন হওয়া থেকে ভয় পেয়ে সেই ব্যক্তিটির দিকে তাকায়।